Hello dear students, this is Amitosh Das. Welcome to chemistry classes. আজকের আমরা অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণুর গঠন সম্পর্কে আলোচনা করব। অ্যাটমসের মধ্যে কিছু কিছু সাব অ্যাটমিক পার্টিকেল লাইক ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পজিট্রন, মেসন, অ্যান্টিনিউট্রিনো প্রভৃতি সাব অ্যাটমিক পার্টিকেলগুলো কিভাবে অ্যারেঞ্জ হয়ে আছে অ্যাটমসের মধ্যে, এই সব কিছু পুরো ডিটেলসে আমরা এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করব। তাহলে শুরু করা যাক। প্রথমে আসি অ্যাটম। অ্যাটম কি? অ্যাটম বা পরমাণু হলো মৌলিক পদার্থ বা এলিমেন্টের স্মলেস্ট পার্টিকেল। ক্লিয়ার? তাহলে যে কোনো এলিমেন্ট বা মৌলিক পদার্থের স্মলেস্ট পার্টিকেল, ক্ষুদ্রতম কণা হলো পরমাণু বা অ্যাটম। ক্লিয়ার? এইবার যত সহজে আমরা এই অ্যাটম বলে দিলাম, তত সহজ আমাদের কাছে কনসেপ্ট ছিল না। প্রথমত ডাল্টন একটি সর্বজন গৃহীত বা মোটামুটি অ্যাকসেপ্টেবল একটা কনসেপ্ট দিয়েছিলেন জন ডাল্টন। তিনি বলেছিলেন যে অ্যাটমের যে সমস্ত ক্রাইটেরিয়া বা প্রপার্টিগুলো তাকে বলা হয় ডাল্টনের অ্যাটমিক থিওরি। এই ডাল্টন অ্যাটমিক থিওরিতে যেসব তথ্যগুলো বা ইনফরমেশন তিনি দিয়েছিলেন, তার মধ্যে যেইটা আমাদের কাছে গ্রহণযোগ্য বা যেটার সবথেকে বেশি ক্রিটিসাইজ হয়েছিল, সেটি হলো পরমাণু নিরেট গোলাকার বা অ্যাটমস আর রিজিড স্ফিয়ার, অবিভাজ্য বা আনডিভিজিবল। ক্লিয়ার? তাহলে ডাল্টনের অ্যাটমিক থিওরির মধ্যে যেই পয়েন্ট সবথেকে বেশি ক্রিটিসাইজ বা সমালোচনা হয়েছিল, তা হলো পরমাণু অবিভাজ্য ক্ষুদ্রতম গোলক, বা আমরা বলতে পারি হার্ড রিজিড স্ফিয়ার হুইচ ইজ আনডিভিজিবল। ক্লিয়ার? তাহলে এই তত্ত্ব সমালোচনা হয়েছিল কেন? তার জন্য আমাদের একটু জানতে হবে। প্রথম বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে তিনি কিছু কিছু পদার্থের জলীয় দ্রবণ তৈরি করে তার মধ্যে থেকে যখন তড়িৎ পাঠিয়েছিলেন, তড়িৎ বিশ্লেষণ করেছিলেন, তিনি দেখেছিলেন যে পদার্থগুলির মধ্যে আধানের অস্তিত্ব আছে। তখন থেকেই বিজ্ঞানী মহলে খোঁজ রব ওঠে। শুরু হয় অ্যাটমের মধ্যে চার্জ পার্টিকেল কি আছে তার অস্তিত্ব সার্চ করা। সেই হিসেবে প্রথম বিজ্ঞানী উইলিয়াম ক্রুক তিনি ক্যাথোড রে এক্সপেরিমেন্ট শুরু করেছিলেন। দেখো, উইলিয়াম ক্রুক প্রথম ক্যাথোড রে এক্সপেরিমেন্ট করেছিলেন। ক্যাথোড রে এক্সপেরিমেন্ট কি ছিল? একটি ডিসচার্জ টিউব নিয়েছিলেন তিনি, তার মধ্যে হাই ভোল্টেজ অ্যাপ্লাই করেছিলেন এবং লো প্রেসার। দেখা যায় তার ফলে একটা ডিসচার্জ টিউব, সেখানে ক্যাথোড প্লেট থেকে এক ধরনের উজ্জ্বল রশ্মি বা একটি রে বেরিয়ে আসছিল। তো সেখান থেকে তিনি নাম দিয়েছিলেন ক্যাথোড রেজ। পরে বিজ্ঞানী থমসন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার দ্বারা তিনি বলেছিলেন যে না, এই ক্যাথোড রের অপর নাম দেওয়া যেতে পারে ইলেকট্রন। যদিও এই ইলেকট্রন নাম করেছিলেন বিজ্ঞানী স্টোনি, কিন্তু ইলেকট্রন আবিষ্কারের সম্পূর্ণ ক্রেডিট দেওয়া হয় বিজ্ঞানী থমসনকে। ক্লিয়ার? তাহলে বিজ্ঞানী উইলিয়াম ক্রুকস প্রথম ডিসচার্জ টিউব নিয়ে এক্সপেরিমেন্ট শুরু করেছিলেন। তার এক্সপেরিমেন্ট থেকে তিনি দেখেছিলেন যে ক্যাথোড প্লেট থেকে এক ধরনের উজ্জ্বল রে বা রশ্মি বেরিয়েছিল। সেই রশ্মির নাম দিয়েছিলেন তিনি ক্যাথোড রেজ, এবং পরবর্তীকালে বিজ্ঞানী থমসন সেই ক্যাথোড রেজ বিভিন্ন প্রপার্টিগুলো বা ধর্ম বিশ্লেষণ করে বলেছিলেন যে এইটা এক ধরনের ঋণাত্মক বা নেগেটিভলি চার্জড পার্টিকেলস। ক্লিয়ার? তারপর থেকে ইলেকট্রন আবিষ্কারের সম্পূর্ণ ক্রেডিট যায় বিজ্ঞানী থমসনের কাছে। এইবার এই ইলেকট্রন বা ক্যাথোড রেজের প্রপার্টি কি ছিল? ক্যাথোড রেজের প্রপার্টি যেসব তিনি দেখেছিলেন বা পর্যবেক্ষণ করেছিলেন, তা হলো ক্যাথোড রেজ হলো প্রধানত নেগেটিভলি চার্জড স্পিসিজ। সেটা তিনি ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাইয়ের মাধ্যমে প্রমাণ করেছিলেন যে ক্যাথোড রেজ পজিটিভ এন্ডের দিকে ডিফ্লেক্ট করে বা বিক্ষিপ্ত হয়। ঠিক আছে? তাহলে আমরা জানলাম যে ক্যাথোড রেজ হলো নেগেটিভলি চার্জড পার্টিকেল। তারপরে ক্যাথোড রেজের পরে অ্যানোড রেজ
তৈরি হলো, মানে তৈরি হলো না, অ্যানোড রে ডিসকভার হয়েছিল। ডিসকভার কে করেছিলেন? গোল্ডস্টেন ফার্স্ট এক্সপেরিমেন্ট শুরু করেছিলেন, কিন্তু রাদারফোর্ড প্রোটন বা অ্যানোড রেজ সম্পর্কে টোটাল ইনফরমেশন দিয়ে টোটাল ক্রেডিটটাই তিনি নিয়েছিলেন বিজ্ঞানী রাদারফোর্ড। ক্লিয়ার? তাহলে থমসন আবিষ্কার করেছিলেন থমসন আবিষ্কার করেছিলেন ইলেকট্রন এবং রাদারফোর্ড আবিষ্কার করলেন প্রোটন। ক্লিয়ার? তারপরে এখানে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে থাকে। বিজ্ঞানী থমসন পরমাণুর একটি মডেল বর্ণনা করার চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন পরমাণু হলো একটি নিরেট গোলক, অবশ্যই গোলকটি বা স্ফিয়ার পজিটিভলি চার্জড। মানে এটা তিনি বলতে চেয়েছিলেন যেমন আমরা তরমুজ বা ওয়াটারমেলন দেখে থাকি, সেরকমই পরমাণু হলো বা অ্যাটম হলো একটি রিজিড স্ফিয়ার, পজিটিভলি চার্জ স্ফিয়ার, যেখানে নেগেটিভলি চার্জড ইলেকট্রনস আর এমডেড। মানে ঠিক যেমন তরমুজ কেটে ফেললে আমরা দেখতে পাই তরমুজের লাল অংশের মধ্যে আমরা দেখি যে তার তরমুজের দানাগুলো থাকে, যেমন ঠিক একই রকমভাবে পরমাণুর মধ্যে ইলেকট্রন এবং প্রোটনের অস্তিত্ব ঠিক একইভাবে তিনি পর্যবেক্ষণ করেছিলেন। ঠিক আছে, কিন্তু বিজ্ঞানী থমসনের পরে তার স্টুডেন্ট রাদারফোর্ড তিনি আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট বা এর আর একটি নাম আছে গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট। এখান থেকে যে প্রশ্ন আসে, আচ্ছা আমি এই প্রশ্ন তোমাদের করে যাচ্ছি, তোমরা অবশ্যই জানা থাকলে উত্তর কমেন্ট করে জানাবে। রাদারফোর্ড কেন গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট বা আলফা পার্টিকেল এক্সপেরিমেন্টের জন্য গোল্ড ফয়েল বেছে নিয়েছিলেন? ক্লিয়ার? তাহলে কেন সোনার পাত বেছে নিয়েছিলেন আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট করার জন্য? ঠিক আছে, আচ্ছা এইবার আসি, তাহলে গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট বা আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট করেছিলেন। সেই এক্সপেরিমেন্ট করে তিনি কি কি পর্যবেক্ষণ পেয়েছিলেন সেইগুলো একটু শুনে রাখো। প্রথমত পর্যবেক্ষণ শোনার আগে বলি তোমরা একটা জিনিস ফিল করার চেষ্টা করো যে যদি আমরা বাড়ির জানালায় কিছু স্টোন নিয়ে চোখ বন্ধ অবস্থায় বাইরের দিকে ছুঁড়তে থাকি, কি দেখতে পাবো? বেশি কিছু যে নুড়ি বা স্টোন আমরা বাইরের দিকে ছুঁড়তে থাকবো, বেশিরভাগ সংখ্যক স্টোন জানালা দিয়ে বাইরে যাবে, কয়েকটা যেগুলো জানালার যে আয়রন বিম যেগুলোতে আঘাত পাবে বা স্ট্রাক করবে সেইগুলো শব্দ পাবো। ঠিক সিমিলারলি রাদারফোর্ড যে এক্সপেরিমেন্ট করেছিলেন তিনি দেখেছিলেন একটা অ্যাটমের মধ্যে ম্যাক্সিমাম গোল্ড ফয়েলগুলো পাস করেছিল। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম গোল্ড ফয়েলগুলো যদি পাস করে থাকে সেখান থেকে তিনি একটা কনক্লুশন ড্র করেছিলেন যে একটা অ্যাটমের মধ্যে ম্যাক্সিমাম স্পেস এমটি, মানে কোনো পরমাণুর মধ্যে বেশিরভাগ স্থান ফাঁকা। ক্লিয়ার? সেকেন্ড তিনি দেখেছিলেন আউট অফ 20,000 একটা আলফা পার্টিকেল রিটার্ন করেছিল বা বাউন্স ব্যাক হয়েছিল আউট অফ 20,000, মানে ফিউ, খুব সামান্য সংখ্যক আলফা পার্টিকেল অ্যাটমের মধ্যে ওই গোল্ড ফয়েল থেকে বাউন্স ব্যাক করেছিল, একদম 180 ডিগ্রি ঘুরে আবার নিজের পথে ফিরে এসেছিল। তার সংখ্যা ছিল কতগুলো? 20,000-এর মধ্যে একটি। ঠিক আছে, তাহলে এই যে এক্সপেরিমেন্ট বা এই যে অবজারভেশন তার ছিল সেখান থেকে তিনি কি কনক্লুশন ড্র করেছিলেন? পরমাণুর মধ্যে বা অ্যাটমের মধ্যে সেন্টারে এমন একটা পজিশন আছে বা এমন একটা জোন আছে যেখান থেকে সমস্ত যে আলফা পার্টিকেলগুলো যখন ওখানে স্ট্রাক করে বা আঘাত করে আলফা পার্টিকেলগুলো সেখান থেকে বাউন্স ব্যাক করে আসছে। অর্থাৎ পরমাণু বা অ্যাটমের সেন্ট্রালে এমন একটা জোন আছে বা রিজিয়ন আছে যা কি করছে আলফা পার্টিকেলকে বাধা দিচ্ছে বা আলফা পার্টিকেলের যে মোশন পাথ তাকে অ্যাবস্ট্রাক্ট করছে। ক্লিয়ার? এইবার এই যে তার এক্সপেরিমেন্ট ছিল আর তার অবজারভেশন কনক্লুশন এই সব মিলিয়ে তিনি
অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণুর একটা ধারণা, কিভাবে সেখানে পরমাণুর মধ্যে কি কি জোন বা সাব অ্যাটমিক পার্টিকেলগুলো কীরকম থাকে তার একটা ধারণা দেওয়া শুরু করলেন। কি বললেন তিনি? পরমাণুর মধ্যে বেশিরভাগ স্থানই ফাঁকা বা ম্যাক্সিমাম স্পেসেস ইনসাইড অ্যান অ্যাটম ইজ এমটি। ফার্স্ট। সেকেন্ড, তিনি যে কনক্লুশন করেছিলেন, there is a centralized mass which is centralized to the nucleus, মানে পরমাণুর সমস্ত ভর বা মাস পরমাণুর কেন্দ্রে কি হয়ে থাকে? সেন্ট্রালাইজ হয়ে থাকে। সেই রিজিয়নটাকে তিনি নাম দিয়েছিলেন নিউক্লিয়াস। ফর দ্য ফার্স্ট টাইম রাদারফোর্ড পরমাণুর মধ্যে, অ্যাটমের মধ্যে নিউক্লিয়াস টার্ম করেছিলেন বা নিউক্লিয়াস ডিসকভার করেছিলেন। তাহলে এখান থেকে আর একটা কোয়েশ্চেন আসে যে নিউক্লিয়াস ডিসকভার করেছিলেন কে? জানতে পারলাম রাদারফোর্ড। ক্লিয়ার? এইবার তিনি কিভাবে অ্যাটমিক স্ট্রাকচার এক্সপ্লেন করেছিলেন। তিনি বললেন অ্যাটমের মধ্যে মেনলি দুটো রিজিয়ন থাকে, এক হচ্ছে নিউক্লিয়াস বা সেন্ট্রাল পজিশন, সেকেন্ড হচ্ছে এক্সট্রা নিউক্লিয়ার পজিশন বা বহিঃ নিউক্লিয়াস। ক্লিয়ার? যেহেতু আলফা পার্টিকেল পজিটিভলি চার্জড পার্টিকেল এবং পরমাণুর সেন্টার থেকে বা কেন্দ্র থেকে আলফা পার্টিকেল ডিফ্লেক্ট হয়ে আসছিল বা বাউন্স ব্যাক হয়ে আসছিল, তাই আমরা বলতে পারি পরমাণুর নিউক্লিয়াস পজিটিভলি চার্জড। ক্লিয়ার? এবং তাহলে ইলেকট্রনগুলো আছে কোথায়? ইলেকট্রনগুলো রয়েছে আউটসাইড দ্য নিউক্লিয়াস, যেটাকে তিনি নাম দিয়েছিলেন এক্সট্রা নিউক্লিয়ার রিজিয়ন। তাহলে একটু বিষয়গুলো আশা করি তোমাদের মাথার মধ্যে ঘুরতে থাকছে। পরমাণুর দুটো অংশ এক্সপ্লেন করলেন, একটি হলো নিউক্লিয়াস আর একটি হলো বহিঃ নিউক্লিয়াস বা এক্সট্রা নিউক্লিয়ার রিজিয়ন। নিউক্লিয়াস হলো ধনাত্মক বা পজিটিভলি চার্জড এবং নিউক্লিয়াসের বাইরে বা নিউক্লিয়াস বহির্ভূত অংশ হলো নেগেটিভলি চার্জ, যেখানে ইলেকট্রনগুলি ঘুরে বেড়াচ্ছে। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে রাদারফোর্ডের পরমাণুর মডেল সম্পর্কে জানতে পারলাম। ঠিক আছে, এইবার এখানে আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি বা ক্রিটিসাইজগুলো কি কি ছিল সেগুলোও জানতে হবে। দেখো, আমি ডিটেলসে ডিসকাস করছি না, এই কারণে এইগুলো তোমাদের একটু রিভিশন মতো তোমরা শুনবে আর তোমাদের কুইক রিভিশন হয়ে যাবে। ক্লিয়ার? এইবার আমরা রাদারফোর্ডের পরে জানবো বোরস অ্যাটমিক মডেল বা মোস্ট অ্যাকসেপ্টেবল যে অ্যাটমিক মডেল ছিল সেটা হচ্ছে বোরের। দেখো, রাদারফোর্ড যে অ্যাটমিক মডেল এক্সপ্লেন করেছিলেন সেটা নিঃসন্দেহে সেই প্রথম একটা অ্যাকসেপ্টেবল কন্ডিশনে ছিল, কিন্তু ইতিমধ্যে সায়েন্স কোনোদিন থেমে থাকে না, সেটা সবাই জানি আমরা। যখন ম্যাক্সওয়েল এবং বিজ্ঞানী প্লাঙ্কের কোয়ান্টাম থিওরি বা কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কৃত হলো, তার সাথে সাথে রাদারফোর্ডের পরমাণু মডেলেরও ক্রিটিসাইজ শুরু হলো। ঠিক আছে, তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলের সমালোচনা যাওয়ার আগে আমাদের ম্যাক্সওয়েলের ওয়েভ রেডিয়েশন থিওরি কী ছিল এবং প্লাঙ্কের কোয়ান্টাম থিওরি কী ছিল এই নিয়েও কিছু ডিসকাস করব। তাহলে আমরা একটু ডিসকাস করে নিই। ফার্স্ট, অ্যাটম। ডাল্টনের মতে অ্যাটম ছিল আনডিভিজিবল, রিজিড। তবে সেখান থেকে আমরা দেখলাম উইলিয়াম ক্রুক এবং পরবর্তীকালে থমসন এবং রাদারফোর্ড, তাদের যে ক্রেডিট ছিল ইলেকট্রন এবং প্রোটন ডিসকভার করার, এবং টিল রাদারফোর্ডস অ্যাটমিক মডেল নিউট্রন ওয়াজ নট ডিসকভার্ড, মানে তখনও নিউট্রন আবিষ্কার হয়নি। তাহলে দেখলাম অ্যাটম, প্রথম ডাল্টনের অ্যাটমিক থিওরি, তারপর সেখান থেকে থমসন পাম্পুডিং মডেল একটা কনসেপ্ট ছিল এবং রাদারফোর্ডের পরমাণুর গঠন। কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু ত্রুটি বা ডিফেক্ট জানার জন্য আমাদের ম্যাক্সওয়েল এবং প্লাঙ্ক কোয়ান্টাম থিওরি নিয়েও কিছু আলোচনা করা দরকার। ম্যাক্সওয়েল বলেছিলেন কোনো চার্জ পার্টিকেল বা কোনো এনার্জি, সাপোজ লাইট এনার্জি বা হিট এনার্জি,
যখন কোনো সাবস্টেন্স বা পদার্থ থেকে বা বস্তু থেকে এইভাবে এনার্জি রিলিজ হবে, সেই এনার্জি রিলিজ ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ফর্মে রিলিজ হবে। একটু বুঝে দেখো, কোনো বস্তু থেকে যখন শক্তি হ্রাস ঘটবে বা শক্তি বেরিয়ে আসবে, কি ফর্মে বেরিয়ে আসবে? ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যা একটি কন্টিনিউয়াস। ঠিক আছে, তাহলে ম্যাক্সওয়েল বললেন কোনো বস্তু যদি এনার্জি রেডিয়েট করে বা এনার্জি অ্যাবজর্ব করে, সেটা কিভাবে হবে? ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সেটা আবার কি রকম? এখানে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড বোথ একটা ওয়েভ পার্টিকেল তৈরি করবে, পার্টিকেল বলা ভুল, একটা ওয়েভ রেডিয়েশন তৈরি করবে, যেখানে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড both field are activated but they are perpendicular to each other. ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তাহলে ম্যাক্সওয়েল থেকে আমরা জানলাম কোনো বস্তু যদি এনার্জি বা শক্তি বর্জন করে বা গ্রহণ করে, সেটা নিরবচ্ছিন্ন বা কন্টিনিউয়াসলি ঘটে থাকবে। কিন্তু যখন হাইড্রোজেন পরমাণুর স্পেকট্রাম অ্যানালিসিস বা বর্ণালী বিশ্লেষণ করেছিলেন বিজ্ঞানী বামার, তিনি দেখলেন হাইড্রোজেন পরমাণুর যে স্পেকট্রাম বা বর্ণালীগুলো পাওয়া গেছিল সেগুলো ছিল লাইন স্পেকট্রাম বা ডিসকন্টিনিউয়াস। আচ্ছা, স্পেকট্রাম কিরম? তোমরা সবাই জানো যে রেনবো, সবাই রেনবো বা রামধনু দেখেছো। সেখানে দেখতে পাই যে সূর্যের যে 7টি আলোক বর্ণালী বা স্পেকট্রাম প্রত্যেকের সাথে একটা লিঙ্কড হয়ে থাকে। কিন্তু হাইড্রোজেন পরমাণুর যখন স্পেকট্রাম অ্যানালিসিস করা হয়েছিল, সেটা ছিল প্রত্যেকে সেপারেট এবং ব্ল্যাক স্পট দ্বারা তারা প্রত্যেকে সেপারেটেড হয়েছিল। এই স্পেকট্রামকে তিনি বলেছিলেন রেখা বর্ণালী বা লাইন স্পেকট্রাম। ক্লিয়ার? তাহলে লাইন স্পেকট্রাম দেখলাম, হাইড্রোজেন পরমাণুর কে করেছিলেন? বিজ্ঞানী বামার। হাইড্রোজেন পরমাণুর স্পেকট্রাম অ্যানালিসিস, তিনি দেখলেন হাইড্রোজেন পরমাণু রেখা বর্ণালী বা লাইন স্পেকট্রাম পাওয়া যায়। কিন্তু রাদারফোর্ড কি বলেছিলেন? পরমাণুর নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে অবাধে ঘুরতে থাকে, মানে ইলেকট্রনস রোটেট সারাউন্ডিং দ্য নিউক্লিয়াস। ঠিক আছে। আবার ম্যাক্সওয়েলের মতে যদি কোনো পার্টিকেল বা সাবস্টেন্স এনার্জি রেডিয়েট করে, সে কন্টিনিউয়াসলি এনার্জি রেডিয়েট করবে ইন দ্য ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তাহলে এই যে ব্যাপারগুলো, এই বিষয়গুলি আমরা কি করতে পারছি না, একসাথে মিলিয়ে নিতে পারছি না। তাহলে যদি একসাথে মিলিয়ে নিতে হয়, তাহলে কিছু একটা ত্রুটি থেকে যাচ্ছে। সেই ত্রুটি ছিল রাদারফোর্ডের অ্যাটমিক মডেলের ত্রুটি। রাদারফোর্ডের অ্যাটমিক মডেলে অনুযায়ী আমরা যদি দেখি, কোনো ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তাহলে সে এনার্জি রেডিয়েট করবে এবং এনার্জি রেডিয়েট করতে করতে এক সময় সব এনার্জি লস করে নিউক্লিয়াসে এসে আছড়ে পড়বে বা নিউক্লিয়াসকে ডিস্ট্রয় করবে। এইভাবে রাদারফোর্ডের মতে আমরা পরমাণুর স্টেবিলিটি এক্সপ্লেন করতে পারি না। ক্লিয়ার? আবার ম্যাক্সওয়েলকে কাউন্টার করার জন্য এসেছিলেন বিজ্ঞানী প্লাঙ্ক। প্লাঙ্কের কোয়ান্টাম থিওরি ছিল একটি অবিস্মরণীয় একটি ডিসকভারি। কারণ কি, ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছিল কন্টিনিউয়াস ওয়েভ, কিন্তু ম্যাক্সওয়েল বললেন যে কন্টিনিউয়াস নয়, এনার্জি রেডিয়েশন হবে ইন দ্য ফর্ম অফ এনার্জি প্যাকেট, যার ভ্যালু ছিল এইচ নিউ। এই প্রথম বিজ্ঞানী প্ল্যাঙ্ক তার কোয়ান্টাম থিওরিতে এনার্জি এবং কোনো ওয়েভের কম্পাঙ্ক বা ফ্রিকুয়েন্সির মধ্যে একটি সম্পর্ক তৈরি করতে পেরেছিলেন। কি সেই সম্পর্ক?
ই ইকুয়াল টু এইচ নিউ। শক্তির সঙ্গে এনার্জি এবং ফ্রিকোয়েন্সির সাথে সম্পর্ক একটি ডিরেক্ট প্রপোর্শন রিলেশন। যদি কোনো ওয়েভ পার্টিকেলের ফ্রিকোয়েন্সি বেশি হয় তাহলে অবশ্যই তার এনার্জি বেশি হবে। এবং তিনি বললেন কোনো বস্তু বা সাবস্টেন্স যদি এনার্জি রেডিয়েট করে সেই এনার্জি রেডিয়েশন হবে ইন দ্য ফর্ম অফ প্যাকেট বা কোয়ান্টা। তার মিনিমাম ভ্যালু হলো এইচ নিউ। ক্লিয়ার? এবার কোনো বস্তু থেকে যে টোটাল এনার্জি রিলিজ হবে সেটা কিভাবে, এন ইন্টু এইচ নিউ। এন হলো ইন্টিগ্রাল হোল নাম্বার। মনে করো একটা সাবস্টেন্স থেকে অনেকটা একটা সার্টেন অ্যামাউন্ট এনার্জি রিলিজ হয়েছে। কত অ্যামাউন্ট কি করে বুঝবো? মনে করি আমরা 5 ইন্টু এইচ নিউ। তাহলে এইচ নিউ হলো মিনিমাম অ্যামাউন্ট, এইচ নিউ এর 5 টাইমস অ্যামাউন্ট এনার্জি রিলিজ হয়েছে। বা যদি বলি 10 টাইমস এনার্জি, তাহলে 10 ইন্টু এইচ নিউ। ক্লিয়ার? তাহলে কোনো সাবস্টেন্স বা কোনো পার্টিকেল থেকে যদি এনার্জি রিলিজ হয় ইন দ্য ফর্ম অফ এনার্জি প্যাকেট, যার নাম বলা হচ্ছে কোয়ান্টাম, আবার সানলাইটের জন্য সেটা ফোটন হিসেবে ইউজ করা হয়ে থাকে। তার ভ্যালু কত? ই ইকুয়াল টু এইচ নিউ। দেখো আগে যে গল্পগুলো বলেছি সেগুলো তোমাদের না মনে রাখলেও চলবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এখন থেকে স্টার্টিং কোথা থেকে? প্লাঙ্কসের কোয়ান্টাম থিওরি থেকে। কেমন? এখানে তিনি প্রথম এনার্জি এবং ফ্রিকোয়েন্সি রিলেশন তৈরি করেছিলেন, ই ইকুয়াল টু এইচ নিউ, যেখানে এইচ হলো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, লেখা আছে ভ্যালু 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34 জুল সেকেন্ড। ফ্রিকোয়েন্সি, আবার ফ্রিকোয়েন্সিকে আমরা লিখতে পারি কেমন? ফ্রিকোয়েন্সি এবং ল্যামডা অর্থাৎ ওয়েভ লেন্থের একটা রিলেশন আছে, এবং সি আমরা জানি ভেলোসিটি অফ লাইট। তাহলে এইখান থেকে আমরা দেখলাম ই ইকুয়াল টু এইচ নিউ। অ্যাটমিক স্ট্রাকচার থেকে ডিফারেন্ট টাইপ কোয়েশ্চেন এবং প্রচুর নিউমেরিক্যালস এক্সামে আসে। যদি তোমরা নিউমেরিক্যালস চাও অবশ্যই কমেন্ট করবে, আমরা নিউমেরিক্যালসগুলো সলভ করে দেব। তাহলে দেখলাম প্লাঙ্কস কোয়ান্টাম থিওরি অনুযায়ী এনার্জি রেডিয়েশন হয় ইন দ্য ফর্ম অফ প্যাকেট এনার্জি হুইচ ইজ কল্ড কোয়ান্টা এইচ নিউ, যার ভ্যালু। এইবার যখন বামার হাইড্রোজেনের স্পেকট্রাম অ্যানালিসিস করেছিলেন তখন তিনি দেখলেন যে হাইড্রোজেন পরমাণু লাইন স্পেকট্রা পাওয়া যাচ্ছিল। এই লাইন স্পেকট্রাগুলোর তিনি যখন ওয়েভ নাম্বার, এবার ওয়েভ নাম্বার কি? ওয়েভ নাম্বার হলো একটা টোটাল যে ওয়েভ ইন 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার ডিস্টেন্সের মধ্যে যতগুলি ওয়েভ থাকে তাকে বলা হয় ওয়েভ নাম্বার। আমরা বলতে পারি ওয়েভ নাম্বার ইকুয়াল টু 1/λ। আচ্ছা, তিনি একটি ওয়েভ নাম্বার ফর্ম করেছিলেন, ওয়েভ নাম্বার ফাইন্ড করেছিলেন। ওয়েভ নাম্বার হলো ইকুয়েশন একটা তৈরি করেছিলেন, ওয়েভ নাম্বার ইকুয়াল টু রিডবার্গ কনস্ট্যান্ট ইন্টু 1/n² মাইনাস 1/n²। ক্লিয়ার? দেখো বললাম বামার অ্যানালিসিস করেছিলেন হাইড্রোজেন স্পেকট্রাম, এবং এখানে লেখা আছে রিডবার্গ ইকুয়েশন। কিভাবে হলো? বামার যখন স্পেকট্রাম অ্যানালিসিস করেছিলেন তিনি দেখলেন হাইড্রোজেন যে অ্যাটম, হাইড্রোজেন অ্যাটমের অনেকগুলি স্পেকট্রাম পাওয়া গেছিল, 4টে স্পেকট্রাম তিনি পেয়েছিলেন যেগুলো ছিল ভিজিবল। এইবার বামারের পরে আরও অনেকজন সায়েন্টিস্ট যেমন লিম্যান, প্যাসেন, ফুন্ড, হামফ্রে, ব্র্যাকেট, এই সায়েন্টিস্ট তারাও একই বামারের মতো হাইড্রোজেন অ্যাটমের স্পেকট্রাম অ্যানালিসিস করেছিলেন, এবং তারাও ডিফারেন্ট রিজিয়ানে যে ওয়েভ লেন্থগুলো ফাইন্ড করেছিলেন। তার একটা ওই যে সব যে সায়েন্টিস্ট সবাই যে ইকুয়েশনগুলো তৈরি করেছিলেন তার একটা সামেটিভ বা জেনারেল ইকুয়েশন রিডবার্গ দিয়েছিলেন, সেটা হলো এইটা। এটা খুব ইম্পর্টেন্ট আমাদের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের জন্য। রিডবার্গ ইকুয়েশন পেলাম 1/λ ইকুয়াল টু নিউ বার আর এইচ ইন্টু 1/n1² মাইনাস 1/n2²। আর কি? আর হলো রিডবার্গের ধ্রুবক, এর মান কত? 10967
10967, এই যেখানে লেখা আছে 10967 সেন্টিমিটার ইনভার্স। ক্লিয়ার? N1 কি? N1 হলো প্রথম কক্ষ বা ফার্স্ট সেল এবং N2 হলো সেকেন্ড কক্ষ বা সেকেন্ড সেল। তাহলে এখান থেকে এই যে এতক্ষণ ধরে বলে যাচ্ছি, কি বলে যাচ্ছি, কোনো পরমাণুর বা অ্যাটমের মডেল হলো ফার্স্ট একটা নিউক্লিয়ার রিজিয়ন, তার বাইরে এক্সট্রা নিউক্লিয়ার রিজিয়ন অ্যাকর্ডিং টু রাদারফোর্ড। কিন্তু প্লাঙ্কের মতে বা ম্যাক্সওয়েলের মতে আমরা যদি দেখি, রাদারফোর্ডের অ্যাটমিক মডেল স্টেবল নয়। তার রিজনটা কি? তার রিজন হলো ইলেকট্রনগুলো কন্টিনিউয়াসলি রোটেট করার ফলে এনার্জি রেডিয়েট করবে এবং নিউক্লিয়াসে এসে আছড়ে পড়বে, তার ফলে অ্যাটমিক যে স্টেবিলিটি সেটা ডিস্ট্রয় হয়ে যাবে। আবার ম্যাক্সওয়েলকে কাউন্টার করার জন্য প্ল্যাঙ্ক বললেন যে না, এইভাবে এনার্জি রেডিয়েশন হয় না, এনার্জি রেডিয়েট হয় ইন ফর্ম অফ এনার্জি প্যাকেট, যার ভ্যালু হচ্ছে এইচ নিউ অ্যান্ড ই ইকুয়াল টু এইচ নিউ। তিনি একটি ইকুয়েশন দিলেন, আর এনার্জি রিলিজ হয় এইচ নিউর হোল নাম্বার মাল্টিপ্লাই। এইবার রিডবার্গ ইকুয়েশন পেলাম যে হাইড্রোজেন পরমাণুর আমরা যদি স্পেকট্রাম অ্যানালিসিস করি সেখানে লাইন স্পেকট্রাম পাওয়া যাবে, আর সেই লাইন স্পেকট্রামগুলোর একটা জেনারেল ইকুয়েশন হলো এটা। এইবার প্লাঙ্কের কোয়ান্টাম থিওরিকে কাজে লাগিয়ে এবং রিডবার্গের ইকুয়েশনকেও কাজে লাগিয়ে বিজ্ঞানী বোর আবার পরমাণুর মডেল সম্পর্কে একটি গঠন বা পরমাণুর স্ট্রাকচার তিনি এক্সপ্লেন করলেন। কি ছিল? বোর এবং রাদারফোর্ডের পরমাণু মডেলের যেটা প্রধান পার্থক্য তা হলো, রাদারফোর্ড বললেন ইলেকট্রনসগুলো অ্যাটমের নিউক্লিয়াসের চারধারে রোটেট করছে, কিন্তু বোর বললেন ইলেকট্রনসগুলো নিউক্লিয়াসের চারধারে রোটেট করছে ঠিকই, কিন্তু নির্দিষ্ট কক্ষপথে। কিরম হলো ব্যাপারটা? বিষয়টি ঠিক এরকমই, যখন তোমরা স্কুলে দেখো যে 100 মিটার রেস হচ্ছে, কোনো সময়ই একটা ট্র্যাক ছাড়া কোনো স্টুডেন্টদের রেস হয় না। কারণ কি? যদি ট্র্যাক না থাকে তাহলে যখন স্টুডেন্টরা ছুটবে, কম্পিটিটর যারা ছুটবে, তখন একজন আর একজনের সাথে ধাক্কা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ রাদারফোর্ড কি করেছিলেন, তিনি যখন স্টুডেন্টদের রেস করলেন, অর্গানাইজ করলেন, তিনি বললেন যে তোমরা এমনি সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও, দিয়ে ছুটতে থাকো। কিন্তু বোর দেখলেন যে এইভাবে যদি ছেলেরা ছুটতে থাকে তাহলে তারা ধাক্কাধাক্কি হওয়ার সম্ভাবনা থাকবে। তাই তিনি কি করলেন, ট্র্যাক করে দিলেন। অর্থাৎ পরমাণুর মধ্যে যখন ইলেকট্রনসগুলো রোটেট করবে তারা একটা ট্র্যাকে রোটেট করবে, এবং সেই ট্র্যাকের নাম দিলেন তিনি এনার্জি সেল। আর যে স্পেশালিটি হলো তা হলো, যখন ওই ট্র্যাকের মধ্যে বা ওই কক্ষপথের মধ্যে ইলেকট্রনস রোটেট করবে তখন তাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ অবশ্যই h/2π এর সরল গুণিতক বা হোল নাম্বার মাল্টিপল হবে। যখন কোনো ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকবে বা আবর্তন করতে থাকবে, when electrons revolve around nucleus, ওই কক্ষপথের বা সেলের ব্যাসার্ধ এমন হবে যে আবর্তনকালে ডিউরিং রোটেশন অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য ইলেকট্রন বা ওই ইলেকট্রনের কৌণিক ভরবেগ অবশ্যই h/2π এর সরল গুণিতক বা হোল নাম্বার মাল্টিপল হবে। বা আমরা লিখতে পারি mvr = n × h/2π। এটা খুব খুব ইম্পর্টেন্ট। এটাই ছিল বোরের সবথেকে একটা ইম্পর্টেন্ট ক্যালকুলেশন। ঠিক আছে, তাহলে বোর অ্যাটমিক মডেল সম্পর্কে জানলাম। এইবার বোর হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আরো বেশ কিছু তিনি এনার্জি, হাইড্রোজেন পরমাণুর যে ইলেকট্রন তার এনার্জি ক্যালকুলেট করলেন,
এবং তার সাথে বোর রেডিয়াস, হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াসের বাইরে যে রেডিয়াস ক্যালকুলেশনেরও ফর্মুলা তৈরি করলেন। প্রথম বোর হাইড্রোজেন পরমাণুর একটি সুসংবদ্ধ 2 ডাইমেনশনাল অ্যাটমিক মডেল এক্সপ্লেন করেছিলেন। এইবার বোর কি এক্সপ্লেন করেছিলেন, কিভাবে এনার্জি এক্সপ্লেন করেছিলেন? অ্যাকর্ডিং টু বোর, হাইড্রোজেন পরমাণুর যে কোনো কক্ষে বা একটা নির্দিষ্ট কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের শক্তি ছিল এই ইকুয়েশন, E = -2π² mz² e⁴k² আশা করি দেখতে পাচ্ছ এবং প্রত্যেকটি টার্ম এখানে লেখা আছে। ক্লিয়ার? এইবার বোরের মতে যখন ইলেকট্রনগুলি নির্দিষ্ট শক্তি স্তরে বা কক্ষপথে আবর্তন করবে তখন কোনো রকম শক্তি শোষণ বা বিকিরণ হবে না। তাহলে হাইড্রোজেন পরমাণুর যে কন্টিনিউয়াস বা নিরবচ্ছিন্ন স্পেকট্রাম পাওয়ার কথা ছিল সেটা বোর ঠিকভাবে এক্সপ্লেন করতে পারলেন যে যেহেতু নির্দিষ্ট কক্ষপথে আবর্তনকালে ইলেকট্রন কোনো শক্তি বিকিরণ করবে না, তাই কোনো রকম তাদের নিরবচ্ছিন্ন বা কন্টিনিউয়াস স্পেকট্রাম পাওয়া যাবে না। তাহলে এই যে লাইন স্পেকট্রাম, এগুলো কোথায় ছিল? লাইন স্পেকট্রাম তিনি এক্সপ্লেন করতে গিয়ে বলেন এই যে এনার্জি সেল বা কক্ষপথ, প্রত্যেকটি এনার্জি সেল যত নিউক্লিয়াস থেকে পরমাণু ডিস্টেন্স ইনক্রিজ করবে তত এনার্জি ইনক্রিজ করতে থাকবে। অর্থাৎ যদি বলে থাকি এরকম যে প্রথম যে সেল তার যা এনার্জি হবে, দ্বিতীয় যে সেল তার এনার্জি বেশি হবে, তৃতীয় সেল তার এনার্জি বেশি হবে। এইভাবে নিউক্লিয়াস থেকে যত দূরে যেতে থাকবো তত পরমাণুর যে কক্ষপথগুলো তাদের শক্তি বেশি হতে থাকবে এবং ইলেকট্রনগুলি যখন নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তিতে ট্রান্সফার হবে বা লোয়ার এনার্জি লেভেল থেকে হায়ার এনার্জি লেভেলে জাম্প করবে, দে অ্যাবজর্ব এনার্জি, বা যখন তারা হায়ার এনার্জি থেকে লোয়ার এনার্জিতে জাম্প করবে তখন দে রেডিয়েট অর লস এনার্জি। এই জন্যই হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আমরা লাইন স্পেকট্রাম দেখতে পেয়েছিলাম, বা এইখান থেকে তিনি একটি কোয়ান্টাইজেশনের একটি কনসেপ্ট দিয়েছিলেন, কোয়ান্টাইজড মডেল। অ্যাটমিক স্ট্রাকচারে তিনি কোয়ান্টাইজড মডেল দিয়েছিলেন কি, যে ইলেকট্রনসগুলো ফিক্সড এনার্জি সেলে থাকবে, তারা দুটো এনার্জি সেলের মাঝে থাকতে পারবে না। একটা এনার্জি সেল বা লোয়ার এনার্জি থেকে হায়ার এনার্জিতে জাম্প করতে পারে বা হায়ার থেকে লোয়ারে জাম্প করবে, এবং লোয়ার থেকে হায়ারে জাম্প করলে এনার্জি অ্যাবজর্ব করবে আর হায়ার এনার্জি থেকে লোয়ার এনার্জিতে এলে এনার্জি লস করবে, যার ইকুয়েশন তিনি এখানে অলরেডি ক্যালকুলেট করে দিয়েছিলেন। কিন্তু আমাদের এটা মনে না রাখলেও হবে, তবে এই যে দুটো লিখে দিয়েছি, একটা জুল পার অ্যাটম ফর্মে আর একটা ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম ফর্মে, এটা তোমরা অবশ্যই কপি করে নিও। বোর্ডে যা কিছু ইনফরমেশন আছে অবশ্যই তোমরা কপি করে নাও, তাতে তোমাদের ম্যাথ সলভ করতে খুবই সহজ হবে। বোরের মতে আমরা এনার্জি ক্যালকুলেট করলাম এবং হাইড্রোজেন পরমাণুর জন্য যে রেডিয়াস, অ্যাটমিক রেডিয়াসও এই ইকুয়েশন অ্যাপ্লাই করে আমরা ক্যালকুলেট করতে পারি। এইভাবে বোরের পরমাণুর গঠনকে কাজে লাগিয়ে ডিফারেন্ট বা বোরের অ্যাটমিক মডেল থেকে ডিফারেন্ট অ্যাপ্লিকেশন বেসড ম্যাথ তোমাদের যে কোনো এক্সাম, বোর্ডস এক্সাম হোক বা যে কোনো এন্ট্রান্স এক্সাম হোক,